নমস্কার, শুভরাত্রি। হ্যাঁ, শুভরাত্রি কেন বলছি? কারণ বাংলাদেশে হঠাৎ রাত্রি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন মোহাম্মদ ইউনুস হাতে বাটি। কেন হাতে বাটি? কারণ জানেন? কারণ ট্রাম্প আসার পর হঠাৎ আমেরিকা বলেছে 1 টাকাও দেবে না বাংলাদেশকে। আর সেই ঘোষণা শোনার পর দেখুন কি অবস্থা। আপনাদের আরো বিশদে বলার আগে ডক্টর ইউনুস নোবেল পুরস্কার প্রাপ্ত, তার জন্য আমার কাছে কিছু আছে। 1 মিনিট দাঁড়ান, পকেট থেকে একটু কোথায় গেল দেখি, 1 সেকেন্ড। ডক্টর ইউনুস এই 1টা টাকা পেয়েছি, পকেটে ছিল দাদা। এত করে চাইছেন, আমেরিকা টাকা পাঠাচ্ছে না। আপনাদের শেষ ভরসা হচ্ছে ভারত। ভারত না থাকলে কি হবে আপনাদের জানা নেই। তাই এই নিলাম 1 টাকা আর এই দিলাম ডক্টর ইউনুসের বাটিতে। এইবার বিশদে বলি। বিশদে বলতে হঠাৎ করে আজ মাথায় বাজ পড়েছে ইউনুসের। কেন? একটা চিঠি বা প্রেমপত্র বলতে পারেন। ট্রাম্প লিখেছে প্রেমপত্র, পাঠিয়েছে ইউনুসকে। প্রেমপত্রে ট্রাম্প লিখেছেন যে তোমাকে আর টাকা দেওয়া হবে না, অনেক মিসইউজ করেছো আমাদের পাঠানো টাকার, এইবার সব টাকা বন্ধ। কি পাঠানো হয়েছে? চিঠি। প্রথমেই দেখাবো এই মুহূর্তে অত্যন্ত বড় খবর। যে চিঠি এসেছে আমেরিকার তরফ থেকে, সেই চিঠিতে বলা হচ্ছে বাংলাদেশকে সব ধরনের ত্রাণে নিষেধাজ্ঞা। 1 টাকাও ত্রাণ দেবে না মোহাম্মদ ইউনুসকে আমেরিকা। আমি তো তাও 1 টাকা দিয়েছি, আমেরিকা তাও দেবে না। বাংলাদেশকে ত্রাণ পাঠানো বন্ধ করছে আমেরিকা। সেই চিঠি, বাদিকে চিঠি, এবং সেখানে লেখা রয়েছে এই কথা, ত্রাণ পাঠানো বন্ধ করছে আমেরিকা। চিঠিতে আমরা একদম হাইলাইট করেছি, ওপরে লেখা ইউএসএড বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশকে পাঠানোর জন্য আমেরিকান ত্রাণ, সেই ত্রাণ বন্ধ করে দিচ্ছে আমেরিকা। ত্রাণে না আমেরিকা। কি হবে এবার? আমরা শুরু থেকে বলেছিলাম, বারবার বলেছিলাম, ট্রাম্প ক্ষমতায় আসলে কিন্তু খেলা ঘুরবে। আর এবার কি হলো? ঘুরলো খেলা। মোহাম্মদ ইউনুসের জন্য পুরো খেলা ঘুরে গেল। যে টাকা দিয়ে রোহিঙ্গাদের লালন পালন করেছে মোহাম্মদ ইউনুস, চরমপন্থী মৌলবাদী ইউনুস, সেই ইউনুসকে সব টাকা পাঠানো বন্ধ করে দিল মার্কিন যুক্তরাষ্ট্র, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প। এবার কি করবে মোহাম্মদ ইউনুস? যদিও পিঠ বাঁচাতে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, আমরা তো জানতাম, ওরা তো বলেছিল, আমরা জানতাম আগে থেকে। কি বলছেন পররাষ্ট্র উপদেষ্টা নিজের পিঠ বাঁচানোর জন্য মোহাম্মদ ইউনুসের হয়ে? শুনুন। আমার কাছে এরকম কোনো কাগজ এখনো আসেনি, তবে এটা তো পত্রিকাতে চলে এসছে অলরেডি, যে এটা মানে তারা সব ধরনের ফান্ডিং আপাতত কত 60 দিন না কতদিন, 90 দিনের জন্য তারা বন্ধ রাখছে। এটা মোটামুটি কিন্তু প্রত্যাশিত ছিল। উনি কিন্তু নির্বাচনের আগে থেকে বলছিলেন যে উনি এগুলি বিবেচনা করবেন, নতুন করে দেখবেন। তো তারা বিবেচনার জন্য সময়টা নিয়েছে, এভাবেই তো বলছে যে তারপরে দেখবে যে কোনখানে দিতে হয়। এটা ধরে নেওয়া যায় যে এটা এ ধরনের ফান্ডিং কমবে, এটা তো সবাই আশঙ্কা করছে। ভাঁড়ে মা ভবানী, টাকা নেই, খাবার নেই, তেল নেই, ডিম নেই, আলু নেই, চাল নেই, ডাল নেই, খাবে কি মোহাম্মদ ইউনুস? ভাগ্য নেই, যাচ্ছে এবার পালিয়ে ইউনুস। এমন কবিতা বলছে বাংলাদেশের ছোট ছোট বাচ্চারা। কারণ পেটে খিদে লাগলে সবার মাথা গরম হয়, কোন দিন না কিলচর খেয়ে যান। কিন্তু এই ক্রোনোলজিটা, অমিত শাহ বলেছিলেন না, ক্রোনোলজি সমঝিয়ে, টাইমলাইন সমঝিয়ে, কিভাবে হচ্ছে খেলা, ঘুরছে খেলা, দেখছে দেশ। দেখুন আপনিও খেলা ঘোরার খেলা। প্রথম স্লাইড দেখাবো। ক্ষমতায় এলেন ডোনাল্ড ট্রাম্প। এই ব্যক্তি কার জম? মৌলবাদীদের জম।
গোটা পৃথিবীতে ডিপ স্টেট চালানো একটা সিস্টেমকে ধ্বংস করে আবারও ক্ষমতায় এসেছে মোহাম্মদ ইউনূসের জম ডোনাল্ড ট্রাম্প। এবং তারপর কি হলো, এটা কত তারিখ? ফের মসনদে ট্রাম্প 20 তারিখ। খেলা ঘুরছে। পরের স্লাইড, পরের ছবি। এরপর কি হলো? এস জয়শঙ্কর, তার সঙ্গে কার বৈঠক হলো? দেখুন, ইনি হলেন আমেরিকার মার্কো রুবিও, অর্থাৎ যে ব্যক্তি এই মুহূর্তে গোটা আমেরিকার পররাষ্ট্র নীতি, বিদেশ নীতি ঠিক করছেন, তার সঙ্গে বৈঠক হলো আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। এই দুজনের বৈঠক আর এই হাত মেলানো হ্যান্ডশেক, ইউনূসের টেবিল কেঁপে গেল, গদি কেঁপে গেল, ইউনূসের মাথায় হাত। কেন? এর পরে কি হলো দেখুন। এই বৈঠক এস জয়শঙ্করের সঙ্গে, এই বৈঠকে এস জয়শঙ্কর মার্কো রুবিওকে কিছু একটা বললেন বাংলাদেশ নিয়ে। মার্কো রুবিওকে বললেন বাংলাদেশে কি হচ্ছে। তারপরে মোহাম্মদ ইউনূসের চেহারা দেখুন, ভোল পাল্টাচ্ছে মোহাম্মদ ইউনূসের। পরের ছবি, মোহাম্মদ ইউনূস জানুয়ারি 23 তারিখ বলছেন, যদি আর ফিরতে না পারি আমাকে ক্ষমা করবেন, আমার বন্ধুরা বাংলাদেশে রয়েছে, আমার বন্ধুরা খুবই সাহসী, আমিও খুবই সাহসী। কে বলছে? মোহাম্মদ ইউনূস। যদি শোনানো যায়, প্রডিউসারকে বলবো, ডিরেক্টরকে বলবো যদি শোনানো যায় বাইকটা। অডিও আপ। If I don't come back, please forgive me. My friends are there. They are brave friends. I'm a brave person too. If I don't come back, please forgive me. My friends are there. They are brave friends. I'm a brave person too. If I don't come back, please forgive me. My friends are there. They are brave friends. I'm a brave person too. If I don't come back, 5 বার শোনালাম, কেঁদে ফেলছে মোহাম্মদ ইউনূস। বলছে যদি আমি ফিরে আর না আসতে পারি, ইফ আই ডোন্ট কাম ব্যাক প্লিজ ডোন্ট বি স্যাড, আমি যদি না আসতে পারি আমার বন্ধুরা বাংলাদেশ সামলাবে, আমার বন্ধুরা সাহসী, আমিও সাহসী। কেঁদে ফেলছে মোহাম্মদ ইউনূস। হঠাৎ করে এস জয়শঙ্করের সঙ্গে আমেরিকার সেক্রেটারি অফ স্টেটের বৈঠকের পর কেন কাঁদছে ইউনূস? ডাভোসে, সুইজারল্যান্ডে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে কেন কেঁদে ফেলছেন মোহাম্মদ ইউনূস? কোনো কারণ আছে, কোনো রিজন আছে? হঠাৎ করে মোহাম্মদ ইউনূসের কান্না, আর তারপর আজকে টাকা পাঠানো বন্ধ করে দিয়ে ইউনূসের সব রাস্তা বন্ধ করছে কেন ডোনাল্ড ট্রাম্প? আমি এক এক করে আমার গেস্টদের কাছে যাব। প্রথম যার কাছে যাব, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সালাউদ্দিন শোয়েব চৌধুরী, সাংবাদিক, সম্পাদক, ব্লিটজ বাংলাদেশ থেকে রয়েছেন। সালাউদ্দিন সাহেব, প্রথম দিন থেকে রিপাবলিক বাংলায় বসে আপনি বারবার বলেছেন, আমাকে বলেছেন ডোনাল্ড ট্রাম্প এলে খেলা ঘুরে যাবে। আমার আপনার প্রত্যেকটা শব্দ মনে আছে, প্রত্যেকটা ওয়ার্ড মনে আছে। আপনি এই কথা বলেছিলেন এবং তারপর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এলেন। তারপর ডাভোসে গিয়ে মোহাম্মদ ইউনূস বলছে আমি যদি না ফিরে যাই তাহলে তোমরা আমায় ক্ষমা করে দিও, এবার টাকা বন্ধ। এটা কি হচ্ছে স্যার? কি গল্প ঘুরছে? অনেক ধন্যবাদ। দুঃখিত, আমার গল্প শিখেছি। এখন এখানে শুধু শুরু হয়েছে, আরো দেখবেন সামনে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আসবে 15 দিনের মধ্যে। মার্কিন নিষেধাজ্ঞা জাস্ট 15 দিন এর মধ্যে চলে আসবে এবং ইউনূসকে আর বাংলাদেশ থেকে যেতে দেওয়া হবে না। 15 দিন পরে ইউনূস এবং তার বাহিনী মার্কিন নিষেধাজ্ঞায় পড়ছে এবং ইউনূস এখন ইচ্ছে করলেও আমেরিকাতে যেতে পারবেন না, কারণ তার উপরে ভিসা ভ্রমণ নিষেধাজ্ঞা আসছে।
এবং ইউনুসের যারা পক্ষ নিয়ে দালালি করেন, চিৎকার করেন, ইউনুসকে নিয়ে কথা বলেন, প্রত্যেকের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা চলে এসেছে। ইউনুসের খেলা শেষ, জঙ্গি জিহাদি জবাই বাহিনীর খেলা শেষ। এবার এনাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে, প্রত্যেককে ফাঁসির মঞ্চে দাঁড় করানো হবে। আমি বলছি 15 দিনের মধ্যে বাংলাদেশের উপর স্যাংশন আসবে, 15 দিনের মধ্যে বাংলাদেশ আর্মির উপর স্যাংশন আসবে। এই কারণে যে এই আর্মি এই জঙ্গি জিহাদি জবাই বাহিনীকে সমর্থন দিয়ে যাচ্ছে। বাঁচতে যদি হয় বাংলাদেশ সেনাবাহিনীকে এক্ষুনি অ্যাকশন নিতে হবে, এই সমস্ত জঙ্গি জিহাদিদেরকে এক্ষুনি গ্রেফতার করতে হবে। তা না করে বাংলাদেশকে বাঁচানো যাবে না। ট্রাম্প কোনো ছাড় দিবে না। ইউনুস একটা দুর্বৃত্ত, একটা প্রতারক, একটা মিথ্যেবাদী। তার মেয়ে এখান থেকেই সালাউদ্দিন সাহেব সঙ্গে থাকুন। এখান থেকেই আপনি এখানে রিপাবলিক বাংলায় বসেছিলেন। 20 তারিখ ট্রাম্প আসার পর খেলা ঘুরবে। আজ আপনি বলছেন আর কিছুদিনের মধ্যে গোটা সেনাবাহিনীকে স্যাংশন করা হবে, এমনকি ইউনুসকে পালাতে বাধ্য হতে হবে। আমার সঙ্গে এই মুহূর্তে যোগদান করেছেন আরিফ বিল্লাহ, সমন্বয়ক গণ অধিকার পরিষদ। আরিফ বিল্লাহ, আপনাকে আমার প্রশ্ন, আপনাদের সমস্ত টাকা বন্ধ করে দিচ্ছে আমেরিকা। রোহিঙ্গাদের জন্য যে টাকা পাঠানো হতো, রোহিঙ্গা জঙ্গিরা যে টাকায় বলে না পালা বড়া, অর্থাৎ বড় হতো, থাকতো আরামে, সেই টাকা বন্ধ করে দিচ্ছে আমেরিকা। আমার প্রশ্ন হচ্ছে, এরপর রোহিঙ্গা জঙ্গিদের জন্য টাকা বন্ধ, সালাউদ্দিন সাহেব বলছেন এরপর সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আসবে, একের পর এক নিষেধাজ্ঞা আসবে। আপনারা কেন ভারতের সঙ্গে বন্ধুত্ব করে একটু সলভ করার চেষ্টা করছেন না সিচুয়েশনটা? আপনারা আমাদের সঙ্গে শত্রুতা করছেন, দেখুন কত বিপদে পড়েছেন আপনারা। ভয় লাগছে না? দাদা, ডোনাল্ড ট্রাম্প আপনাদেরকে পুরস্কৃত করার কথা, কিন্তু আপনাদের পাছায় লাথি মারলো কেন? এসেই সাথে সাথে 16 লাখ ভারতীয়র পাছায় লাথি মেরে ভারতে পাঠানোর পরিকল্পনা কেন হাতে নিল? কোথায় স্বপ্ন দেখেন আপনি? কি স্বপ্ন দেখেন? রাত্রিবেলা শুয়ে স্বপ্ন দেখেন? কার মাথায় কে লাথি মেরেছে? ডোনাল্ড ট্রাম্প টাকা বন্ধ করেছে আমেরিকা থেকে বাংলাদেশকে। আমাদের এস জয়শঙ্কর ডোনাল্ড ট্রাম্প যখন শপথ নিচ্ছিলেন, একদম সামনের সারিতে প্রথম যে ব্যক্তি বসেছিল, সেই ছবিও আমি দেখাতে বলবো আর্কাইভ থেকে বের করে। 20 তারিখ এস জয়শঙ্কর সেই ব্যক্তি, একদম সামনে প্রথম যে ব্যক্তি বসেছিলেন। তারপরেই মার্কো রুবিওর সঙ্গে বৈঠক এস জয়শঙ্করের। এখন তো খেলা শেষ। কেন বেকার যেটা সত্য নয়, যেটা ফ্যাক্ট নয়, সেটাকে আঁকড়ে ধরে নিজেদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন আপনারা? হাউ ডাজ ইট হেল্প? কিভাবে এটা সাহায্য করবে আপনাদের? আসুন হাতে হাত ধরি, আসুন আমি আরও কিছু বেগুন, আরও কিছু আলু আপনাকে পাঠাই, আসুন আমরা খিচুড়ি বানাই, আপনাকে আমি পাঠাই সেই খিচুড়ি, আপনি সেই খিচুড়ি খেয়ে আরও বড় হন। কেন আপনারা বন্ধুত্ব না করে শত্রুতা করছেন? আরিফ বিল্লাহ, আমি বলছি, আপনাদের কৃষকরা কেন রাস্তায় রাস্তায় এখন মিছিল করছে, পণ্য ফেলে দিচ্ছে? কারণ আমরা নিচ্ছি না, বুঝতে পারছেন? আমরা নিচ্ছি না। কোথায় কোথায় কে পণ্য ফেলেছে? পারলে যেটা আপনি টাপ দিয়ে বলছেন মারাই পণ্য ফেলে দিয়েছে, ওটা পণ্য ফেলেনি আরিফ বিল্লাহ। ওটা যেগুলো ওয়েস্টেজ, খাওয়া দাওয়ার পর যে খোসা, যেগুলো আপনারা পরবর্তীকালে হয়তো আপনারা ওগুলো ইউজ করেন, ব্যবহার করেন, কিন্তু আমরা কোনো ফলের খোসা, সবজির খোসা ব্যবহার করি না, আমরা ওগুলো ফেলে দিই। আপনারা হয়তো ফেলে দেন না, ওগুলো খাওয়া দাওয়া করেন কারণ আপনাদের অভাব আছে, কিন্তু আমরা ওগুলো ফেলেই দিই আপনি যেগুলোর কথা বলছেন। কিন্তু কোনো পণ্য বাংলাদেশে যায় না বলে ফেলতে হয়নি আরিফ বিল্লাহ। আপনি সত্যি কথা বলুন। আজকে আমরা বড়দের মতো কথা বলি, আপনিও বড়দের মতো কথা বলুন, আমিও প্রশ্ন করি। লেটস নট বি চাইল্ড, বাচ্চামো করবেন না। প্রশ্ন হচ্ছে, আমেরিকা টাকা বন্ধ করে দিচ্ছে, আপনাদের সমস্যা হবে, বুঝতে পারছেন। এরপরে সলিউশন কি? আসুন, আমি হাত বাড়াচ্ছি, আপনি হাত ধরুন, আসুন। নাকি বাটি হাতে দাঁড়াবেন? বাটিও আছে, বাটি দিতে বলবো একটা। দুটো অপশন আছে, এক হাতে বাটি, এক হাতে হাত, কোনটা করবেন বলুন? হ্যাঁ, থেকে আমরা ক্রয় করে বাদ দিয়েছি, সেজন্য না খেয়ে আছেন। পাঠিয়ে দেব বাংলাদেশ থেকে। ডিম দেব, ডিম না আলু দেব বলুন না, না বেগুন দিয়ে দিব বলেন, কোনটা দিব? ডিম, আলু? বাচ্চাদের মতো কথা বলছেন কেন? আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আমি আবার প্রশ্ন করছি, ট্রাম্প টাকা বন্ধ করলো, এরপর আরো বড় স্যাংশন আসতে পারে। সিরিয়াস আলোচনা করি, বাচ্চামো করে লাভ নেই, সিরিয়াস আলোচনা করি। আবারও প্রশ্ন করছি, ট্রাম্প টাকা বন্ধ করেছে, এরপর আরো স্যাংশন আসতে পারে, সালাউদ্দিন সাহেব বলছেন। আপনারা কেন সিরিয়াসলি ব্যাপারটা ভাবছেন না? আপনাদের তরফ থেকে কি ভুল হচ্ছে, আপনারা ভাবছেন না কেন? সিরিয়াস আলোচনা করি, বলুন। বাংলাদেশ কোনো স্যাংশনের আওতায় আসবে না। সালাউদ্দিন সাহেব উনি জেগে জেগে স্বপ্ন দেখছেন,
আমি ওনাকে বলছি স্বপ্ন দেখে বেরিয়ে আসেন, বাস্তব জীবনে আসেন। আপনার জেগে জেগে দেখা স্বপ্ন সেটা কখনো বাস্তবায়ন হবে না। কি স্বপ্ন আমার? মোদিজিকে আমার স্বপ্ন কি বলুন? আমার কোন স্বপ্নটা বাস্তব হবে না? কি স্বপ্নটা কি আমার বলুন? সালাউদ্দিন সাহেব, আপনি জেগে জেগে স্বপ্ন দেখা, সেই স্বপ্ন দেখা বন্ধ করুন। আপনার হাসিনা আম্মা কখনো বাংলাদেশে ফিরবে না। আপনার আম্মাদেরকে আমরা পাঠিয়ে দিয়েছি আপনাদের কাছে, গেছে চলে। সালাউদ্দিন সাহেব উত্তর দিন। হোল্ড আরিফ বিল্লাহ, অডিও একটু বাড়াতে বলবো, শুনতে অসুবিধা হচ্ছে। সালাউদ্দিন সাহেব উত্তর দিন, বাকিদের কাছে আসবো তারপর। মূর্খ আমলে আমি হাসিনার লোক, ও কি জানে হাসিনার আমলে আমি জেল খেটেছি 7 বছর। এই সমস্ত অর্বাচীন এ জানি কিছু, বোঝে কিছু, ওকে লেখাপড়ার শিখতে বলুন। আমি বলছি আরিফ বিল্লাহ, তোমার উপরে স্যাংশন আসতেছে, তোমার বাবাদের উপরে স্যাংশন আসতেছে, প্রত্যেকের উপরে স্যাংশন আসবে। তুমি জানো আমি কে? তুমি বোঝো আন্তর্জাতিক রাজনীতি কিছু? আমি বলেছিলাম ভ্রমণ নিষেধাজ্ঞা আসবে, এসেছে। আমি তোমরা যে স্বপ্ন দেখছো, তোমরা ইউনুসের পিছনে নাচতেছো, তোমাদের তো কোনো ভোট নাই, তোমরা একটা ফালতু কিছু পলিটিক্যাল পার্টি করেছো, কোনো ভোট নাই তোমাদের। আমি শেখ হাসিনার পক্ষের লোক নই। আমাকে শেখ হাসিনা জেল কাটিয়েছে বাংলাদেশে, তুমি শেখ হাসিনার দালাল। তোমরা শেখ হাসিনাকে মা ডেকেছো, তোমাদের নেতা শেখ হাসিনাকে মা ডেকেছে, পা ধরে সালাম করেছে। আমি সোহেব চৌধুরী শেখ হাসিনার পক্ষের লোক নই, খালেদা জিয়ার পক্ষের লোক নই, জামাতের পক্ষের লোক নই। তোমরা দালাল, তোমরা এখন দালাল করছো ইউনুসের, আগে দালালি করেছো। তোমরা বুঝতেছো না তোমরা বাংলাদেশকে কত বড় বিপদে ফেলতেছ। বাংলাদেশে নিষেধাজ্ঞা আসতেছে। বেশ বেশ, বাংলাদেশে সালাউদ্দিন সাহেব একটু সঙ্গে থাকুন, আরিফ বিল্লাহ একটু সঙ্গে থাকবেন। আমি বাকি যারা আমার সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাই। আবার আসছি প্রত্যেকের কাছে। আমার সঙ্গে রয়েছেন কর্নেল আর কে শ্রীবাস্তব, প্রাক্তন সেনাকর্তা। আমার সঙ্গে রয়েছেন রাজাগোপাল ধর চক্রবর্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আমার সঙ্গে রয়েছেন রাহুল রায়, উদ্যোগপতি, বহুদিন ধরে আমেরিকায় কাজ করেছেন এবং আমেরিকার ইকোনমি এবং পলিসি মেকিং অত্যন্ত ভালোভাবে বোঝেন। প্রথমেই যাব কর্নেল আর কে শ্রীবাস্তবের কাছে। প্রথমেই আরিফ বিল্লাহ যেটা বলে শুরু করলো, কর্নেল সাহেব আমি তার উত্তর চাইবো। আমাকে বলা হলো, আমি যখন প্রশ্ন করলাম যে ডোনাল্ড ট্রাম্প তো টাকা বন্ধ করে দিচ্ছে, এটা স্পষ্ট যে ডোনাল্ড ট্রাম্প একটা সোজা পলিসিতে চলছে। সেই পলিসিতে ইউনুস বিপদে পড়েছে, বাংলাদেশ বিপদে পড়েছে, কারণ তারা মৌলবাদীদের সমর্থক। আরিফ বিল্লাহ উত্তরে বলছেন ভারতের মাথায় লাঠি মেরেছে ইত্যাদি। এগুলো কি স্বপ্ন? কোথায় কি দেখতে পায় এরা? এর কি উত্তর দেবেন আপনি? কর্নেল শ্রীবাস্তব এবং আরিফ বিল্লাহ দুজনেরই অডিও আপ থাকবে। বলুন। নমস্কার। আজকে আমি আপনার চ্যানেল মাধ্যমে আমাদের দুজন বাংলার ভাইরা বসে আছেন, বন্ধুরা বসে আছেন, ওনাকে আজকে আমাদের রিপাবলিক ডেতে আছে, আমি ওনাদেরকে নমস্কার জানাই। রাইট, আমি খুব গর্বিত। বাংলাদেশ একটা দাঁড়ান গুড, আপনি রেসপন্স দেবেন, আপনার থেকে রেসপন্স চাই আমার। আমাদের শুনে নিন, 4th November 1972 আপনাদের কনস্টিটিউশন, এইটা ইয়াং কান্ট্রি, ওর কনস্টিটিউশনটা পাস হলো, আর আপনাদের একটা কনস্টিটিউশন এসছে বাংলাদেশ কনস্টিটিউশন। ওদের থেকে আমরা শিখেছি অনেক। ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট নেশন ইন দ্য সাউথ এশিয়া, ওর থেকে আমরা শিখলাম। জানেন, আমার মনে আছে, আপনি জানেন ওর প্রস্তাবনাতে কি লেখা আছে? ওর প্রস্তাবনাতে লেখা আছে আপনি একটা ধর্মনিরপেক্ষ কান্ট্রি, আপনি একটা ধর্মনিরপেক্ষ দেশ। আমরা শিখলাম আপনার থেকে। আমাদের কনস্টিটিউশনের 42nd অ্যামেন্ডমেন্ট 1976 আমরা সেকুলার ওয়ার্ডটা আমরা আনলাম। আপনি একটা গর্বিত বাংলাদেশি, আমি জানি আপনি খুব গর্বিত, আপনাদের বাংলাদেশের উপরে আছে, আপনার সংবিধানের উপরে আছে। তাহলে আপনি তো এই সংবিধানের মধ্যে আছে একটা শব্দ ধর্মনিরপেক্ষ। আপনি কি বলছেন? আপনি মানছেন কি মানছেন না এটা বলুন আপনি আগে। ওনার ধর্মনিরপেক্ষতা সরিয়ে দেওয়ার জন্য সওয়াল হচ্ছে, বাংলাদেশে কমিটি রিপোর্ট পেশ করেছে। আজ আরিফ বিল্লাহ বলুক, আপনি বলুন আপনি ধর্মনিরপেক্ষতার পক্ষে। আরিফ বিল্লাহ আপনি বলুন আপনি ধর্মনিরপেক্ষতার পক্ষে। আজ বলে দেখান, বুকে হাত রেখে বলে দেখান। আপনার নিজের তলানি আগে ঠিক করুন, নিজের ফোনে হাত মুলবো, আরেকজন বললেন আজকে বলুন আপনি ধর্মনিরপেক্ষতার পক্ষে। আজ সাহস দেখান, বলে দেখান।
আপনি যদি একটা বাংলাদেশি হন, আরিফ সাহেব, আপনি যদি একটা গর্বিত বাংলাদেশি হন, আপনার কনস্টিটিউশন আজকেও জিন্দা আছে, আপনার প্রেসিডেন্ট আছেন মোহাম্মদ সাহাবুদ্দিন চাপু। আপনি যদি ওই কনস্টিটিউশন নিয়ে পুরো বিশ্বে যদি আপনি মান সম্মান পেয়ে আছেন, তাহলে আপনি বলুন ওই যে ধর্মনিরপেক্ষতা লেখা আছে, ওই ধর্মনিরপেক্ষতা শব্দটা আপনি সম্মান করেন। মতো জঙ্গিদেরকে আমরা রাখবো না, ইসকনদের মতো জঙ্গিদেরকে আমরা বাংলাদেশে চাই না। ইসকন কথা এসে আমি আপনার সংবিধানের কথা বলছি। আজকে আমাদের গণতন্ত্র দিবস আছে, আমাদের এই দিনে 26 জানুয়ারি 1950 আমরা আমাদের কনস্টিটিউশনকে মেনে নিলাম। আপনারা 4 নভেম্বর 1972 আপনাদের সংবিধানকে মেনে নিলেন। ওই সংবিধানে লেখা আছে 4টে জিনিস, ওর মধ্যে একটা আছে আপনারা জানেন ধর্মনিরপেক্ষ। আপনি যদি একটা প্রাউড বাংলাদেশি থাকেন, তাহলে আপনি বলুন কি আপনার দেশ একটা ধর্মনিরপেক্ষ কান্ট্রি আছে। আমি জেনে নেব কি আপনার উপরে কোনো সন্ত্রাস নেই, আপনার উপরে কোনো প্রেশার নেই, আপনি একটা গর্বিত বাংলাদেশের সিটিজেন, যার উপরে পুরো দেশে বিশ্বের গর্ব আছে। আমার গর্ব আছে আমাদের 17 কোটি ভাই বোনদের উপরে। দেশ হলো ভূমি খেকু, আপনার দেশ হলো এই যে সিকিম সহ এই যে রাজ্যগুলোকে দখল করে নিয়েছে, সেটি হলো ভূমির জন্য, কুরুক্ষেত্র তৈরি করার জন্য। কুরুক্ষেত্র তৈরি করার জন্য আপনার দেশ এই কাজ করেছে। আপনি সেখান থেকে কোন লজ্জায় কথা বলেন আমার দেশ ইতিহাস জানেন না, আপনি মাদ্রাসার একটা জাহিল। আপনি ইতিহাস পড়ে নিন। আমরা কোনোদিন বাংলাদেশের জন্য বা ইস্ট পাকিস্তানের যুদ্ধ করতে যাইনি। আমাদের উপর যদি আমরা চাইতাম কর্নেল সাহেব, আজ 1971 গোটা বাংলাদেশ আজ ভারতের অন্তর্গত হতো। আমরা সেই ল্যান্ড দিয়ে এসেছিলাম, কারণ ভারত ভ্রাতৃত্বে বিশ্বাস করে। এই মুহূর্তে বিগ ব্রেকিং, এই মুহূর্তে বিগ ব্রেকিং উঠে আসে। মোহাম্মদ ইউনূস পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, বাকিদের কাছে যাবো এরপর। বিগ ব্রেকিং, মোহাম্মদ ইউনূস টাকা একদিকে বন্ধ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তারপরেই পোস্ট করে তোষামোদি করছেন মোহাম্মদ ইউনূস। লিখেছেন এখনো খাবার পাঠানো বন্ধ করেনি আমেরিকা, আর তাতেই গদগদ মোহাম্মদ ইউনূস। তিনি ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন আমেরিকাকে, ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ, টাকা বন্ধ করলেও এখনো খাদ্য বন্ধ করা হয়নি। গদগদ হয়ে ট্রাম্পকে তোষামোদি করে ধন্যবাদ জানাচ্ছে মোহাম্মদ ইউনূস। খাদ্য পাঠানোর জন্য ধন্যবাদ জানানো হচ্ছে। ইউনূস বলছেন সোশ্যাল মিডিয়ায় যে ট্রাম্পকে অনেক ধন্যবাদ, আপনি টাকা বন্ধ করে দিয়েছেন স্যার, কিন্তু আপনি খাবার বন্ধ করেননি। আমি অনেক ধন্যবাদ জানাই, খাবারটা বন্ধ করবেন না। খাবার বন্ধ করলে আমরা দুবেলা খাবো কি স্যার? পা ধরে অলমোস্ট পায়ে পড়ে সেই পোস্ট করেছেন মোহাম্মদ ইউনূস। দেখে নিন মোহাম্মদ ইউনূসের পোস্ট। লিখেছেন মাই সিনসিয়ার থ্যাঙ্কস, আমার হৃদয় থেকে আমি ধন্যবাদ জানাই টু ডোনাল্ড ট্রাম্প ফর এক্সেম্পটিং ফুড অ্যান্ড লাইফ সেভিং নিউট্রিশন। খাদ্য এবং নিউট্রিশন বন্ধ না করার জন্য আমি ট্রাম্পকে ধন্যবাদ জানাই। দয়া করে বন্ধ করবেন না। আমি যাব এরপর রাহুল রায়ের কাছে, বাকিদের সঙ্গে থাকতে বলবো। স্যার, আপনি বহুদিন ধরে আমেরিকায় অর্থনীতি নিয়ে, পলিসি নিয়ে, পলিটিক্স নিয়ে কথা বলেছেন, কাজ করেছেন। আজ ডোনাল্ড ট্রাম্প এসে প্রথম যে কাজগুলো করছেন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি বাংলাদেশকে সব টাকা ত্রাণের বন্ধ করে দিয়েছেন। এর পিছনে কি কারণ থাকতে পারে আপনার মনে হয় রাহুল বাবু, এবং এর পরবর্তী কনসিকোয়েন্স কি হতে পারে? দ্রুত বলুন। ট্রাম্পের নাম্বার 1 ওথ এবং পলিসি হচ্ছে আমেরিকা ফার্স্ট। যে যে দেশে আমেরিকাকে ইনভেস্ট করতে হচ্ছিল, যেটা ওয়ার সাপোর্ট হোক, হিউম্যানিটেরিয়ান সাপোর্ট হোক, ফাইন্যান্সিয়াল সাপোর্ট হোক, ওই প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে করে বন্ধ করা হচ্ছে। কেন কি সবথেকে আগে ট্রাম্পের জন্য আমেরিকার ইকোনমিক সিচুয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে ট্রাম্প অ্যাজ আ ফরেন পলিসি খুব ক্লিয়ার পলিসি, যে যে দেশ যারা সন্ত্রাসবাদী করবে, যে যে দেশ যেখানে টেরোরিজম বাজবে আর ওদেরকে এক্সপ্যান্ড করা হবে, যেমন বাংলাদেশ, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, ওই সব দেশের থেকে ওদের ভারতকে কিছু বন্ধ করা হয়নি। আরিফ বিল্লাহ হোল্ড করুন, রাহুল রায়কে বলতে দিন, আসবো আপনার কাছে। বলুন স্যার। ওই সব দেশে বেশিরভাগ দেশের কাছে মেসেজটা চলে গেছে থ্রু ইন্টারনাল অ্যাফেয়ার্স, এক্সটার্নাল অ্যাফেয়ার্সের সাথে মিলে। বাংলাদেশকে এর জন্য জাগতে হবে, কেন কি বাংলাদেশের যে কনস্টিটিউশনটা ওয়াজ বেসড অন সেকুলার প্রিন্সিপল,
যেটা কি ভারতে, আমেরিকাতে, এনি ডেমোক্রেটিক সোসাইটিতে উই অল অ্যাকসেপ্ট দ্যাট। যেখানেই দেখা হবে কি মাইনরিটিরা দেরকে মারা হচ্ছে, কাটা হচ্ছে, ওদের রাইট ছেনা হচ্ছে, সেখানেই আমেরিকার আওয়াজ সবসময় আগেও দাঁড়িয়েছে, এখনও দাঁড়াবে। আর এটা বাংলাদেশকে মনে রাখতে হবে যে CIA, FBI ওদের যারা হেড হয়েছে, ওদের কিন্তু আমাদের পার্টির দেশে তুলসী গাবার্ড যে CIA হেড, ভেরি গুড পয়েন্ট উনি স্যার। কিন্তু ইসকনের, ওনার বাবা ঠাকুরদাদা সব ইসকন ঠিক। থেকেই আসে। আর আপনাদের জানা উচিত উনি কিন্তু বাংলাদেশে স্পেশাল ইন্টারেস্ট নিচ্ছেন ওখানে ইন্টারনাল অ্যাফেয়ারের জন্য। অ্যান্ড তুলসী গাবার্ড ইজ মাই পার্সোনাল ফ্রেন্ড। উনি ইরাকে ডেল্টা ফোর্স 1-এ ইনফ্যান্ট্রিতে ছিলেন, সেকেন্ডেও গেছিলেন। উনি এক যোদ্ধা। তারপরে হাওয়াই থেকে কংগ্রেস উমেন রান করেন। আমারই বাড়িতে অনেকবার ওনার ফান্ড রেজিং হয়েছে। তারপরে আপনারা জানেন কাশ পটেল, FBI ডিরেক্টর। ওদের অনেক নলেজ, ইন্টারনাল নলেজ, যাই জন্য ওদেরকে এই পজিশনগুলো দেওয়া হয়েছে, যাতে আমাদের সাউথ ইস্ট এশিয়াতে যেভাবে টেররিজম বাড়ছে ওইটাকে কি করে কন্ট্রোল করা যায়। এখানে আরও আমাদের জানা উচিত আরব ওয়ার্ল্ড কিন্তু আস্তে আস্তে সেকুলার দিকে চলে যাচ্ছে। ওখানে মন্দির হচ্ছে, শুনে নিন কথাটা, শুনে নিন, তারপরে আমি আপনার কথা শুনবো। আমি আপনাদেরকে এর জন্যই বলছি, দেখুন আমরাও বাঙালি, আপনারাও বাঙালি, সব বাঙালি চায় কি দুই বাংলারই উন্নতি হোক। তো আমাদেরকে এটা মনে রাখতে হবে, আমাদেরকে অখণ্ড ভারত না, যে বাঙালি কিন্তু কোনোদিনই ভায়োলেন্সে যায়নি। হিস্ট্রি এটা যা আমাদের জানা উচিত। আমাদের কোনো দিন রিলিজিয়াস কালার ছিল না। বাংলাদেশকে পুরো স্ট্র্যাটেজি রিথিঙ্ক করতে হবে। হোল্ড করুন। কেন কি বাংলাদেশ এত কোনায় চলে যাবে কি ওখান থেকে বেরোতে কিন্তু প্রচুর সময় লাগবে। আপনারা কিন্তু পাকিস্তানের মতো আপনাদের এত অবস্থা খারাপ নয়, কিন্তু যদি পাকিস্তানকে ফলো করেন আপনাদের ওই অবস্থা হবে যেটা পাকিস্তানের। এটা আপনাদেরকে ভেবে চিনতে বুঝতে হবে। কোনো ইসলামিক ওয়ার্ল্ডে এখন কোনো জায়গায় এক্সট্রিজম, টেররিজম কেউ টলারেট করছে না। মিডল ইস্ট বলুন, যে কান্ট্রিতে, ইউরোপে চলে যান, সব জায়গায় এখন হচ্ছে প্রোগ্রেসিভ মাইন্ডসেট। বাংলাদেশকেও সেই মাইন্ডসেটটা আনতে হবে। হাসিনা থাকুক না থাকুক সেটা কিছু আমাদের এসে যায় না, কিন্তু বাংলাদেশকে শান্তিতে থাকতে হবে, উন্নতি করতে হবে, ইকোনমিক কন্ডিশন বাড়াতে হবে, শিক্ষা আনতে হবে। তাই জন্য বাংলাকে একসাথে মিলে কাজ করতে হবে। তো আমারও একই অনুরোধ যে কর্নেল সাহেব করেছে কি আমাদের শিক্ষার্থী পড়াশোনা করছে, বাংলাদেশের এডুকেশন এত ভালো, সেই জন্য ভারতের শিক্ষার্থীরা বাংলাদেশে পড়াশোনা করে। ভারতের শিক্ষার্থীরা বাংলাদেশে পড়াশোনা করছে। আচ্ছা বলুন রাহুল স্যার, আপনি কন্টিনিউ করুন। আমার একটাই অনুরোধ কি যে দেশটা এত উন্নতি করেছে, আরও করবে, জিন একই, তো সেখানে মিলেমিশে আমাদেরকে দেখতে হবে কি সব জাতের ধর্মের লোকেরা একসাথেই উন্নতি করুক, কাজ করুক। আর একটু যেগুলোই হয় নিজেদের মধ্যে মিটিয়ে শেষ করে ফেলতে হয়। আমি আজ 42 বছর আমেরিকাতে আছি। সাউথ ইস্ট এশিয়ার যে স্টাডিগুলো আমরা খুব স্টাডি করি, কিন্তু আমার একটাই কথা, এটা অনুরোধ কি আমাদেরকে, এর জন্য আমি বলছি অপরচুনিটি এত বড় ইন্ডিয়ার কাছে, বাংলাদেশের কাছে, অনেক ভালো ভালো কাজ হচ্ছে দুই দেশে মিলে। যদি আরও বড় হওয়া যায়, এর থেকে যে গুড নিউজ আর কিছু হবে না। আজকে ইউএসও জানে কি ইন্ডিয়া ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্টনার ফর দেম, যে যাই বলুন। ঠিক। আর ট্রাম্প এটা খুব ভালো করেই জানে। আজকে আপনি দেখুন আমেরিকা শহরে এমন কোনো কোম্পানি নেই, টেকনোলজি কোম্পানি ছেড়ে দিন, ইন্স্যুরেন্স বলুন, ব্যাংক বলুন, দোকান বলুক, রিটেল বলুক, আজকে প্রত্যেকটা ইন্ডিয়ান, আগে ওরা ছোট পজিশনে থাকতো, আজকাল সব সিইও এখন না হয়ে গেছে, সিইও মিনস ফ্রম ইন্ডিয়া। এটা কেন হয়েছে? এর জন্যই হয়েছে কেন কি ওরা আমেরিকানরা বুঝেছে ভারত থেকে যারা আসে ওদের মাইন্ডসেটটা হচ্ছে কাজ করো, কষ্ট করো, বড় হও আর নিজের দেশকে বড় করো। তাই জন্য H-1B ভিসাটাকেও ট্রাম্প একদম অ্যালাইভ রেখেছে, যাতে বেস্ট ব্রেন এখনো আমেরিকাতে যাক। একদমই। রাহুল বাবু একটু সঙ্গে থাকুন। এইখান থেকে আপনি যে পয়েন্ট তুললেন, আমি আরিফ বিল্লাহ এবং তারপর রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আগে যাব, তারপর আরিফ বিল্লাহর কাছে যাব, কর্নেল স্যারের কাছে ফিরবো। প্রত্যেকের কাছে যাওয়ার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইসকন গোটা বিশ্বে মানব কল্যাণে কাজ করে,
যার একজন সদস্য হলেন তুলসী গাবার্ড, যাকে পার্সোনালি চেনেন রাহুল রয়, সেই ইসকনকে যারা বারবার বলছে সন্ত্রাসবাদী এবং তাদের একজন মঙ্ককে, তাদের একজন সন্ন্যাসীকে জেলে পুরে রেখেছে, তারা এক্সপেক্ট করছে যে সব ভালো হবে তাদের সাথে। এটা কি করে হতে পারে? হবে না। আমরা একটা প্লাজমা দেখাবো, দুটো ডিফারেন্স দেখাবো। জো বাইডেনের প্রশাসন সেই সময় কি হয়েছিল এবং তারপর ডোনাল্ড ট্রাম্প আসার পর কি হলো, ঘুরে গেল পুরো ছবি। দেখাবো দুটো ছবি দ্রুত, তারপর ফিরবো আলোচনায়। বাংলাদেশে কৃপাদৃষ্টি বাইডেনের। কেন বলছি? বাংলাদেশের জন্য আরো সাহায্য ঘোষণা করেন জো বাইডেন 24শে সেপ্টেম্বর 2024। আমেরিকা সরকারের তরফ থেকে একটি নোটিফিকেশন আসে, সেখানে লেখা থাকে বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য $199 মিলিয়ন আরো সাহায্য ঘোষণা করে জো বাইডেন প্রশাসন। সেপ্টেম্বর 24, 2024-এ এই ঘোষণা হয় এবং সেই একই নোটিফিকেশনে লেখা থাকে যে এখন পর্যন্ত প্রায় $2.1 বিলিয়ন মার্কিন বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য পাঠিয়ে ফেলেছে বাইডেন, এরপর আরো পাঠাবে, এই কথা বলেছিল বাইডেন প্রশাসন। এরপরে আরো একটা ছবি দেখাবো যে কোন কোন ফান্ড এই টাকা বন্ধ হওয়ার ফলে বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশের ত্রাণে তালা পড়ল। প্রথম মানব কল্যাণ তহবিল বন্ধ হয়ে যাচ্ছে, আমেরিকা বন্ধ করে দিচ্ছে। বাংলাদেশের সুষ্ঠু প্রশাসন চালানোর জন্য জো বাইডেন টাকা পাঠাতো, সেই টাকা বন্ধ করে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কৃষি তহবিল বন্ধ, নিজের কৃষি নিজে করো, আমেরিকা টাকা দেবে না। পরের স্লাইড 4 নম্বর, স্বাস্থ্য তহবিল। বাংলাদেশে নিজেদের মধ্যে মারপিট করবে জঙ্গিবাজি, সন্ত্রাসবাদীরা গিয়ে স্বাস্থ্য তহবিল থেকে টাকা তুলে চিকিৎসা করাবে, হবে না, ডোনাল্ড ট্রাম্প করতে দেবেন না। 5th, পরের স্লাইড, শিক্ষা তহবিলে টাকা বন্ধ, মাদ্রাসাতে আর আমেরিকার টাকা যাবে না, খারিজি মাদ্রাসায় আর আমেরিকার টাকা যাবে না। পরের স্লাইড, পণ্য তহবিল, বাংলাদেশ জিনিস কিনবে, আমেরিকা টাকা দেবে। কেন? দাদুর বিয়ে, কেন টাকা দেবে আমেরিকা? ডোনাল্ড ট্রাম্প বলছেন পণ্য তহবিলে টাকা বন্ধ। সুপ্রশাসন তহবিল, আবার একটা প্রশাসন রয়েছে বাংলাদেশে, সেটা আবার সুভাবে চালানোর জন্য, অর্থাৎ ভালোভাবে চালানোর জন্য নাকি টাকা লাগবে। আমি যাব রাজাগোপাল বাবুর কাছে। রাজাগোপাল বাবু, আরিফ বিল্লাহ উনি কি বলছিলেন আপনি শুনেছেন, এবং তার পরবর্তীকালে আমাদের ব্রেকিং, যেখানে ইউনুস বলছেন ডোনাল্ড ট্রাম্পকে যে অনেক ধন্যবাদ, আমাদের খাবারটা আপনি বন্ধ করে দেননি, টাকা বন্ধ করেছেন। আপনার মনে হচ্ছে না আরিফ বিল্লাহরা এখনো একটা স্বপ্নের দুনিয়ায় বসবাস করছে, বাস্তবটা বুঝতে পারছে না? আর তারপর আসবো আরিফ বিল্লাহর কাছে। রাজগোপাল বাবু আগে উত্তর দেবেন। আমি খুব সংক্ষেপেই বলি, কেননা আমি ওনার সবটা বুঝতে পারছিলাম না, কেননা উত্তেজিত হয়ে পড়েছেন। তো যাই হোক, যে জিনিসটা উনিও হয়তো জানেন, বাংলাদেশে ডিসেম্বর মাসে ফরেন এক্সচেঞ্জের ওদের যে এটা ছিল, রিজার্ভটা ছিল $24 বিলিয়ন। ওরা বছরে প্রায় $44 বিলিয়ন মতন ওরা জিনিস বিদেশ থেকে আমদানি করে। তাহলে বোঝাই যাচ্ছে যে টাকা রিজার্ভ হিসেবে আছে, সেই দিয়ে 4-5 মাস কি 6 মাস ম্যাক্সিমাম ওরা হয়তো ইম্পোর্টটাকে করতে পারবে। তার মানে যে অবস্থায় গিয়ে দাঁড়াচ্ছে অনেকটা শ্রীলঙ্কার মতন। শ্রীলঙ্কায় আমরা দেখেছিলাম যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ প্রায় শেষ হয়ে গিয়েছিল, তার ফলে কী অবস্থা। 2 কোটির দেশ শ্রীলঙ্কা, বাংলাদেশ 17 কোটি। একটা বুঝেছেন, এখন আমেরিকাকে আপনারা চটাচ্ছেন, আমেরিকা $8 বিলিয়ন জিনিস কেনে, ভারতকে চড়িয়েছেন $2 বিলিয়ন জিনিস কেনে, চায়নাকে ভাবছেন বন্ধু, চায়না $1 বিলিয়ন কেনে, পাকিস্তান $300 মিলিয়ন জিনিস কেনে। সুতরাং যাদেরকে চটিয়ে যাদেরকে বন্ধু হিসেবে আপনারা আনছেন, খুব একটা আপনাদের সহায়তা হবে না। দেখুন, বাংলাদেশের উন্নয়ন হয়েছে, আমরা গর্বিত ছিলাম। আমার বন্ধু রাহুল খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন, বাংলাদেশের যে নিঃশব্দ বিপ্লবে বাঙালি হিসেবে আমরা গর্ব অনুভব করতাম, কিন্তু আজকের আপনারা সেটা ভুলে গেলেন। বাংলাদেশের যে সোশ্যাল প্যারামিটারে যেভাবে উন্নতি হয়েছে, বাংলাদেশ যখন লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে উঠে এসেছে, আমাদের গর্ব ভরে উঠেছিল। কিন্তু আপনারা একটা মৌলবাদের বিপ্লবকে আপনারা সেই গরিমায় আপনারা গরিমান্বিত হতে চাইছেন। যাই হোক, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে জায়গায় গেছেন, ট্রাম্পের এই যে নিষেধাজ্ঞা, সেটা অবশ্য 90 দিনের জন্য একটা শর্ট টার্ম দিয়ে ইভ্যালুয়েট করবেন। আমার ধারণা তারপরেও কিন্তু নিষেধাজ্ঞা থাকবে এবং এক্সপোর্টের মারাত্মকভাবে আপনারা যেটা আমেরিকা এক্সপোর্ট করছেন সেখানে আটকে যাবে। এবারে আপনি যদি বলেন আপনারা যুদ্ধ জাহাজ কিনবেন, আপনারা এই করবেন,
সেগুলো কি সম্ভব না। মানুষের জন্য আপনারা করতে যান না। মোহাম্মদ ইউনূস গরিব মানুষের যথেষ্ট একসময় কাজ করেছিলেন, হঠাৎ উনি মৌলবাদী হয়ে গিয়ে এই ভূমিকায় কেন নামতে গেলেন? আমরা তো চাই বাংলাদেশের এত গরিব মানুষ আছেন, তাদের সত্যিকারের আর্থিক মুক্তি একটা আসুক। সেই দিকে না গিয়ে আপনারা মৌলবাদের দীক্ষিত হয়ে আপনারা ভাবলেন যে সংখ্যালঘুদের পেটাপিটি করলেই, মেরে ফেললেই বুঝি সব সমাধান হবে, তা কিন্তু ঘটে না। তো যাই হোক, সেটা আপনারা আশা করেন। রাজাগোপাল বাবু, ডাভোসে গিয়ে কেন কাঁদলেন মোহাম্মদ ইউনূস? কেন হঠাৎ বললেন আমি ফিরবো কিনা জানি না, কিন্তু আমি যদি না ফিরি আমায় ক্ষমা করে দিও? কেন, কি হলো, হঠাৎ কি হলো? না দেখুন, মানে উনি একদিকে সহানুভূতির চেষ্টা করছেন, যে উনি বুঝতে পারছেন যে বাংলাদেশকে একমাত্র আন্তর্জাতিক সহানুভূতি বোধহয় বাঁচাতে পারে, এবং যার জন্যই এই যে আমেরিকার যে একটা গ্রান্ট বন্ধ হলো, উনি হয়তো আজ করতে পারছিলেন, তাই কান্নাকাটি করে যদি কিছু পাওয়া যায় সেভাবেই। কিন্তু যে মানুষটার সঙ্গে আমার পরিচয় ছিল, যে মানুষটাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করতাম তার নির্ভীক আচরণের জন্য, আজকের এইভাবে বাংলাদেশকে উনি বিশ্বের কাছে যেভাবে জলাঞ্জলি দিয়ে দিলেন, সেটা কিন্তু অত্যন্ত দুঃখের পরিচয় আমাদের কাছে। অত্যন্ত দুঃখের। আমি এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য দেব। পাকিস্তান ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সি থেকে ইমরান খান ও শেখ হাসিনাকে উচ্ছেদের পিছনে একজন মূল ষড়যন্ত্রকারী তথা কুখ্যাত সিআইএ এজেন্ট ডোনাল্ড লুর চাকরি গেল। ডোনাল্ড ট্রাম্প একের পর এক পদক্ষেপ নিচ্ছেন। তবে তার আগে আমি একবার কর্নেল স্যারের কাছে যাব। কর্নেল আর কে শ্রীবাস্তব বহুদিন ধরে ইন্ডিয়ান আর্মিতে সার্ভ করেছেন এবং আমাদের জন্য গর্বের। আপনার মতো যারা পোস্টে রয়েছেন স্যার, তার জন্য অনেক অনেক আপনাকে আমার রেসপেক্ট। আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি যদি আমার সঙ্গে একটু আসেন ওই প্লাজমার কাছে। আমরা আজকে আমাদের রিপাবলিক ডে কয়েকটা ছবি আমি টুকরো দেখাবো এবং তারপর আপনাকে আমি প্রশ্ন করবো এবং আরিফ বিল্লাহকেও আমি ছবি খুব ভালো করে দেখতে বলবো। একদিকে ভারতের উত্থান এবং আরেক দিকে কি হচ্ছে, আপনি একটু যদি আসেন স্যার, একটু যদি আসেন। আজকে রিপাবলিক ডেতে ভারতের অস্ত্রশস্ত্রের প্রদর্শন হোক কিংবা আমাদের ট্যাবলো, প্রত্যেকটা ক্ষেত্রে ভারতের অত্যন্ত দ্রুত যে উন্নয়ন, উত্থান, সেটা স্পষ্ট হলো। আমি সেই ছবি উইথ ন্যাটস প্লে করতে বলবো। We have the rumble of the tanks. We have the rumble of the tanks. The mechanized columns, leading the mechanized columns, the T-25mm smoothbore gun. T-90 ট্যাঙ্ক স্যার, T-90 ট্যাঙ্ক, অর্থাৎ অত্যন্ত শক্তিশালী ভীষ্ম T-90 ট্যাঙ্ক স্যার। আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মাননীয়া, তিনি স্যালিউট করছেন। ভারতের এয়ারফোর্সের কসরত, অত্যন্ত দ্রুতভাবে উত্থান হচ্ছে ভারতের। আজ আপনি ক্যামেরার দিকে তাকিয়ে বলুন স্যার, এই ছবি এবং আরিফ বিল্লাহ বাংলাদেশ তথা গোটা বিশ্বকে ভারতের উত্থান, কেন ভারতের সঙ্গে ওরা শত্রুতা করতে চাইছে, তার কি কনসিকোয়েন্স হতে পারে বলুন স্যার উইথ ফুল এনার্জি। এইটা যে আপনি দেখলেন আমাদের কর্তব্য পথ, যেটা আমাদের পুরো দেশকে দেখানো হলো কি ওদের সেনা, ওদের শুধুমাত্র ওয়েপন নয়, এখানে প্রত্যেকটা রাজ্য, প্রত্যেকটা ডিপার্টমেন্ট আজকে এসছে এখানে। আর আমাদের নেক্সট জেনারেশন, আমাদেরকে নয়, নেক্সট জেনারেশনকে বলে দিচ্ছে ভয় করো না, ভয় করো না। ঠিক স্বামী বিবেকানন্দের কথা বলে দিল কি মস্তক উঁচু রেখে তুমি বিশ্বজয়ী হও, কিন্তু আমরা কোনো আগ্রাসী নয়, আমরা কোনো কান্ট্রিকে আমরা আগ্রাসী নয় স্যার, কিন্তু এই অস্ত্রগুলো তো দেখানোর জন্য নয় কেউ যদি আমাদের উপর আক্রমণের চেষ্টা করে। অ্যাবসলিউটলি, আমরা তো 1971-এ আমরা বাংলাদেশে দেখিয়ে দিলাম, যখন ওদের 1 কোটি লোক আমাদের মাটিতে আসলো, আমরা দেখিয়ে দিলাম কি করে যুদ্ধ হয় আর কি করে ফেরত আসতে হয়। এই আমাদের ভারত, যেখানে মহাভারত হয়েছিল, একটা সুচর একটা নোকের মতো জমি আমরা দেবো না, 5 গ্রাম দেবো না, তবে একটা মহাভারত হলো। জানেন, এটা সৎ কথা আছে। স্যার, এই এয়ারফোর্স, এই মিসাইল বিশ্বে অন্যতম শ্রেষ্ঠ কিনা স্যার? এটা আপনি যদি দেখেন, ইট ইজ নট মেশিন। মেশিনের পেছনে যেটা আমাদের সৈনিকরা আছেন, ওদেরকে আজকে আমরা স্যালুট জানাচ্ছি। যেটা আমাদের এয়ারফোর্স, নেভি, আর্মি, কোস্টাল গার্ড, আমাদের বিএসএফ, আমাদের আইটিবিপি, এসএসবি, ওদের লোক, ওরা প্রাণ দিয়ে, ওদের নাম, নমক, নিশান, ওরা প্রাণের আহুতি দিয়ে দেবে। আরিফ বিল্লাহ, একটা উত্থান হচ্ছে যে শক্তির, আপনি সঙ্গে থাকুন স্যার, উত্থান হচ্ছে যে শক্তির, আপনি চোখে দেখছেন, আপনি হাসছেন, কারণ আপনি জানেন এটা সত্য, এটা সত্য, এটা সত্য। কেন মানতে চাইছেন না? আসুন আবার হাত বাড়াচ্ছি, আসুন হাতে হাত ধরি, এগোই। কেন আপনি শত্রুতার চেষ্টা করছেন আরিফ বিল্লাহ, বলুন। যে দেশটা 17 জনের দখল করা যায়, সে দেশের হাতে যাই কিছু থাকুক না কেন, সেটা হলো পুতুলের মতো।
তাই এদেশ নিয়ে আমাদের খুব একটা টেনশন নাই। ভারত যদি বাংলাদেশের সাথে লাগতে আসে অলরেডি 8 টুকরা হয়ে যাবে। ভারত 8 টুকরো হবে। স্যার উত্তর দিন, ভারত 8 টুকরো হবে বলছে আরিফ বিল্লাহ, কোথা থেকে 8 টুকরো হবে? কোন সাহসে এই কথা বলছে? আমার মনে হয় আরিফ সাহেব আমি জানি আপনি একটা মাদ্রাসা ট্রেন্ড লোক, আপনার কাছে চিন্তা ভাবনা করার কিছু নেই, আপনাদের শেখানো হয়েছে, এই ভুল কথা শেখানো হয়েছে জানেন, তাই জন্য আপনি কোনোদিন বলছেন কলকাতা দখল, কোনোদিন আপনি নতুন একটা সিরিয়া হতে চলেছেন, নতুন আফগানিস্তান হতে চলেছেন, নতুন ইয়ামান হতে চলেছেন, আপনার একটা ফেল্ড স্টেট হতে চলেছেন। আর এই জন্য আপনাকে ওপিএম দেওয়া হচ্ছে, অ্যান্টি ইন্ডিয়া, যেটা আপনাদের ক্যান্টনমেন্ট থেকে বেরোলো, মানুষের মধ্যে এখন ছড়িয়ে পড়েছে। আপনি যদি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে আমি বলছি, যদি আপনার 1 ইঞ্চ মাটি আমাদের করছে থাকলে আমরা বলবো কি আমরা ভুল করেছি। আমরা প্রত্যেকটা জিনিস আপনাকে ফেরত দিলাম, আমরা কোনোদিন অ্যাগ্রেসিভ ছিলাম না, আমরা আপনাদেরকে সম্মান করি, আমরা 17 কোটি মানুষকে সম্মান করি। আরিফ সাহেব ভয় করবেন না, আপনি ভারতের সঙ্গে কথা বলছেন, আমাদের যারা 3000 লোক আপনার মাটিতে রক্ত দিল কিন্তু ফেরত চলে এসছে, আপনি ভয় করবেন না। একটা জিনিস আমাদের গণতন্ত্রটা শিখে দেয়, ভয় মত করো, ডরো মত। তুমি ভয় করছো, আপনি ভয় করো না। আর যা সব বলছেন ওটা বলো, আমরা একটা সেকুলার কান্ট্রি, আমরা একটা ডেমোক্রেটিক কান্ট্রি। উনি বলতে পারবেন না, আমি প্রত্যেকের কাছে স্যার, আপনি যদি সিটে বসেন, আমি প্রত্যেকের কাছে আরিফ বিল্লাহ আপনাকে সময় দিচ্ছি, আবারও বলছি আমেরিকা টাকা বন্ধ করছে, আসুন আমরা হাতে হাত ধরি। আমি গোটা বিশ্বের সামনে আবারও বাংলাদেশকে বলছি, প্রত্যেকের কাছে যাব এক এক করে। আরিফ বিল্লাহ দ্রুত সময় দিলাম, কেন শত্রুতা করছেন? আবারও হাত বাড়াচ্ছি, আসুন হাতে হাত ধরি। ভারত শত্রুতা করছে, গায়ে পড়ে ধাক্কা দিয়ে বলছে হাত বাড়াচ্ছে ভারত, আপনাকে জিনিস পাঠাচ্ছে ভারত, আপনাকে ত্রাণ পাঠাচ্ছে ভারত, খাবার পাঠাচ্ছে ভারত, আপনার স্বাধীনতা দিয়েছে ভারত, আপনার মাটি দিয়েছে ভারত, সব দিয়েছে ভারত। আমরা আমাদের স্বাধীনতা অর্জন করে নিয়েছি। পাকিস্তানকে দুর্বল করার জন্য ভারত চেয়েছিল যেন যুদ্ধ হয়, সেটাই হয়েছে। আর ভারত আমাদেরকে খাওয়াচ্ছে না, ভারতকে আমরা খাওয়াচ্ছি। আমরা টাকা না দিলে ভারত না খেয়ে মারা যাবে। আপনারা খাইতে পারবেন না, ভিক্ষা করবেন, করবেন। আমি রাজাগোপাল বাবুর কাছে যাব। বেশ, শুনলাম আপনার কথা। রাজাগোপাল বাবু, বাংলাদেশ টাকা না দিলে ভারত না খেতে পেয়ে মারা যাবে। আচ্ছা বেশ, পারমিশন দেন। আরিফ সাহেব আপনি বলুন তো, আপনার বাড়িতে কতজন মুক্তিযোদ্ধা আছে? আপনার পুরো খানদানে কতজন লোক মুক্তিযোদ্ধা আছে? আপনি নাম গুনিয়ে দিন। বাংলাদেশের 17 কোটি ভাই বোনরা শুনছে কি আরিফ সাহেবের বাড়িতে এত লোক ওদের মুক্তির জন্য রক্ত দিয়েছে। বলুন আপনার বাড়িতে কত লোক মুক্তিযোদ্ধা যোগ করেছেন? আমি জানি আপনি করেননি, আপনার বাবা মা ওই পাকিস্তানে লুকিয়ে ছিল। আপনি এর সাথের মতন লোক, আপনি যারা ওরা আছেন, যারা আমাদের বিট্রে করলেন, আপনারা ওদের রাজাকারের লোক, বুঝলেন? তাই জন্য আপনি বলুন না সবাইকে, পুরো বাংলাদেশকে বলুন কি আমার বাড়িতে এত লোক মুক্তিযোদ্ধা ছিল, আমাদের বাড়ির লোক এতজন রক্ত পাঠিয়েছে, এত লোক আমাদের ভাই বোনকে যেটা ধর্ষণ করা হলো ওদেরকে বাঁচিয়েছে। আপনি বলুন আজকে। ভালো চিকিৎসা হয় বাংলাদেশে, বলতে পারছেন না, আপনি নিজের পরিবারের নামটা গুনিয়ে দিন। আজকে পুরো বাংলাদেশ দেখছে আপনাকে, নামগুলো প্রত্যেকের কাছে যাব কি কত লোক মুক্তিযোদ্ধা আপনার লোক পরিবারের লোক ভাগছিল। মুক্তিযোদ্ধা কি হয় উনি জানেন না, মুক্তিযুদ্ধটাকে উনি অস্বীকার করেছেন। আরিফ বিল্লাহ মুক্তিযুদ্ধটাকে অস্বীকার করেছেন। রাজাগোপাল বাবু, ভারত না খেতে পেয়ে মারা যাবে, ট্রাম্প টাকা বন্ধ করছে, কিচ্ছু এসে যায় না। বাংলাদেশ বিশ্বের 1 নম্বর অর্থনীতি, বাংলাদেশ বিশ্বের 1 নম্বর মিলিটারি শক্তি, বাংলাদেশ গোটা বিশ্বের একদম লিডিং যে দেশ, সেইটা। তো আপনারা কি বলছেন এসব? বলুন রাজাগোপাল। দেখুন, মানে আরিফ ভাই, আমি খুব খুশি হতাম যদি আপনাদের দেশ এই জায়গায় পৌঁছতে পারতো। আপনারা লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে উঠে এসেছেন, আনন্দের খবর, কিন্তু যা করছে তাতে আবার লিস্ট ডেভেলপ কান্ট্রিতে চলে যেতে হবে। খেয়াল রাখতে হবে, দেখুন আপনাদের মুক্তিযোদ্ধার সময়, স্বাধীনতার সময় ভারত কিন্তু এগিয়ে এসেছিল, একদিনও আমরা থাকিনি। আমাদের যদি বাংলাদেশ কেড়ে দেওয়ার ইচ্ছে থাকতো আমরা থেকে যেতাম, একদিনও আমরা থাকিনি। দেশ আপনাদের ফিরিয়ে দিয়ে আমরা দেশে চলে এসেছি। আমরা কোনো দিন বাংলাদেশ বিদেশে যখন স্বাধীন হলো তখন সারা বিশ্ব বলতো অনলি গড ক্যান সেভ দ্যাট কান্ট্রি।
আমরা জানি আমরা কি করতে পারতাম, কিন্তু কোনো দিন এক বিন্দু জমি আমরা দখল করিনি। যেটুকু হয়েছে আন্তর্জাতিক চুক্তির মধ্য দিয়ে। আজকে আপনারা অস্বীকার করছেন। আপনি দেখুন 72 সালে কি চুক্তি হয়েছে, 75 সালে বর্ডারে কি চুক্তি হয়েছে। আমরা কোনো চুক্তি ভাঙিনি। আমরা যদি দেখবেন আমাদের মোদী সরকার আসার পরে যে ছিটমহলগুলো ছিল সব আমরা দিয়ে দিয়েছি। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বই আমাদের লক্ষ্য। আপনাদের যখন কোভিড-19 হয়েছিল, চীন এসেছে না পাকিস্তান এসেছে? একদম। কে এসেছে? আমাদের দেখুন মানবতা, আমাদের সঙ্গে সম্পর্ক হচ্ছে হিউম্যানিটেরিয়ান। আমাদের পররাষ্ট্র সচিব যখন গেছিলেন পরিষ্কার জানিয়ে আমাদের থেকে ভ্যাকসিন নিয়েছেন আপনারা, বাংলাদেশের মানুষের সঙ্গে ভ্যাকসিন নিয়েছেন, শত্রুতা নেই। আমরা পিপল সেন্ট্রিক, দুই দেশের মানুষের সম্পর্ক অটুট থাকবে। আপনি যার কথা উর্দু ভাষায় কথা আছে, আপনার ভাষায় বলছি, আপনার ভাষায় বলছি। আরিফ বিল্লাহ, নমক হারাম বলে যারা, নুন খেয়ে নুনের দাম ভুলে যায়। রাজাগোপাল বাবু সঙ্গে থাকুন। রাহুল রয়, রাহুল বাবু শেষ কমেন্টস, আমেরিকান পার্সপেক্টিভ বলুন, কনক্লুডিং কমেন্টস। হোল্ড, আরিফ বিল্লাহ আসি, রাহুল রয়। আমি একটা আপনাকে 20 বছর আগে ঘটনাটা বলি। যখন আমেরিকা রাশিয়ার একটা কোল্ড ওয়ার চলেছে, তখন আফগানিস্তান পাকিস্তান ইনভলভ, ওরা ক্রিয়েট করলো মুজাহিদিন, যাতে রাশিয়াকে বের করা যায়। পেছন থেকে ইউএস পুরো সাপোর্ট দিল, আর্মস, ওয়েপন্স, আর্টিলারি। তার মধ্যে মুজাহিদিনের মধ্যে ফ্রিডম ফাইটিং ছেড়ে ওরা তখন চলে গেল টেরোরিজমের দিকে। তারপরেই কী হলো, যখন কোল্ড ওয়ার ওভার হয়ে যায়, ওদের মুজাহিদিন যারা তৈরি হচ্ছে ওদেরকেই ইউএস মারতে লাগলো, কেন কি দে বিকেম আ প্রবলেম ফর দ্য ওয়ার্ল্ড। এখন আপনাদের এটা বুঝতে হবে কি আর কোল্ড ওয়ার নেই। ট্রাম্প আসার পরে যত কোল্ড ওয়ার ছিল মধ্যে, ইউক্রেন ওয়ারও শেষ হবে, হামাসেরও প্রবলেম শেষ হবে। রয়ে যাবে যে অন্য ছোট ছোট দেশ সাউথ ইস্ট এশিয়াতে, যেখানে টেররিজমের ট্রেনিং গ্রাউন্ড, এক্সট্রিমিজমের ফিলসফি, ওই সবকে টার্গেট ইউএস খুব মাথার মধ্যে রেখেই দিয়েছে। দে উইল টার্গেট। একদম ঠিক রাহুল বাবু, একদম সময় কম, বাকি দুজনকে আমার কনক্লুডিং স্টেটমেন্ট দিতে হবে। রাহুল বাবু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেন। সালাউদ্দিন সাহেব, আপনি প্রথম বলেছিলেন রিপাবলিক বাংলায় 30 সেকেন্ড সময় দেবো, দ্রুত বলুন আজকে ডোনাল্ড ট্রাম্পের এই পলিসি, এর কনসিকুয়েন্স, এর পরবর্তীকালে কি, দ্রুত সালাউদ্দিন সাহেব। আর 15 দিন পর বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আসবে, স্যাংশন আসবে, এইটুকুই। তারা যদি বোঝে ভালো, না বুঝলে স্যাংশন আসতেছে 15 দিনের মধ্যে। 15 দিনের মধ্যে স্যাংশন আসবে। একদম 10 সেকেন্ড দেবো। আরিফ বিল্লাহ, কোনো বিলা কথা বলবেন না, ভালো কথা বলুন। আপনারা বন্ধুত্ব চান, হ্যাঁ কি না? ভারতের সঙ্গে বন্ধুত্ব চান, হ্যাঁ কি না? বন্ধুত্ব রক্ষা করবে কিনা ভারতকে সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে বন্ধুত্বের পরিবর্তে শত্রুতায় অবতীর্ণ হলে বাংলাদেশ পাল্টা জবাব দিবে। কিভাবে জবাব দেবেন? ঠিক আছে, বেশ, অনেক ধন্যবাদ। বাংলাদেশ জবাব দেবে, চিঠি লিখে জবাব দেবে, সাথে একটা গোলাপ ফুল পাঠাবে, আমরাও পাল্টা গোলাপ ফুল পাঠাবো, বন্ধুত্ব হবে, নতুন করে প্রেম হবে, ভালোবাসা হবে, এটাই আমরা চাই। কিন্তু তা তো হচ্ছে না। উল্টে ট্রাম্পের কাছ থেকে প্রেমপত্র আসছে বাংলাদেশের ইউনুসের কাছে, যেখানে লেখা রয়েছে আর সন্ত্রাসবাদী মৌলবাদীদের 1 টাকাও নয়। মৌলবাদীদের সমর্থক মোহাম্মদ ইউনুস নিপাত যাক, এমনটাই বলে দিচ্ছে আমেরিকা। আর মোহাম্মদ ইউনুস ডোনাল্ড ট্রাম্পের পা ধরে বলছেন যে আপনারা টাকা বন্ধ করেছেন করুন, খাবারটা বন্ধ করবেন না, আমরা খেতে পাবো না। তাহলে আবারও বলছি বাংলাদেশের ভাই ও বোনেদের, আসুন হাতে হাত ধরে বন্ধুত্ব করে এগোই। আমি আপনাদের চাল, ডাল, আলু, আটা সব পাঠাবো, আপনারা খেতে পাবেন, আপনাদের ছেলে মেয়েরা, বাচ্চারা খেতে পাবে। কিন্তু শত্রুতা করলে, বদমাইশি করলে বাবা মারা কি করে মনে রাখবেন। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।